কেউ যদি ক্লাসে আসে অ্যাড হতে চায় তাহলে আমাকে বলে দিও। হ্যাঁ, আচ্ছা। আজকে ক্যালকুলাস না, ক্যালকুলাসে আমরা কি কি করছিলাম? ফাংশন করছিলাম, ডোমেন, রেঞ্জ এগুলো নির্ণয় করছিলাম। ক্লাস শেষ হলে শুধু ভিডিওটা কাটা দিও, আর নতুন করে আবার মিটিং অ্যাড করে দিও। এই লিঙ্কই তো। আজকে হচ্ছে ক্যালকুলাস 1 এর। আচ্ছা, মূল নিয়মে অন্তরে সেটা কত চ্যাপ্টার দেখো তো একটু। আজকে মূল নিয়মে হ্যাঁ দেখতেছেন। ইস, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখা যাচ্ছে নাকি? দেখতে তো ভাবে না, না ক্লাস নাও। দেখো তো, ওই যে এই মোহাম্মদ অ্যাড করে নিলাম। তোমাদেরও চলে গেছে? কয়জন আসছে? সবাই আসছে। সবাই দেখো তো দেখা যায় কিনা। আচ্ছা, যতদূর ক্লাস করা যায়। আচ্ছা, দেখো তো মূল নিয়মে অঞ্চল আছে, আজকে এটা করা হবে। এটা তোমাদের ক্যালকুলাসে কত চ্যাপ্টার আছে? পাইছো সবাই? সবার কি ওখানে কারেন্ট আছে নাকি চলে গেছে? হ্যালো, হ্যালো, বলতেছি কারেন্ট আছে নাকি চলে গেছে? আমার এখানে তো কারেন্ট চলে গেল। আমি তো ফোনে লাইট দিয়ে ক্লাস নিচ্ছি, দেখি কতটুকু নেওয়া যায়। ফোনে চার্জও তেমন নাই। কি যে হলো, লোডশেডিং লোডশেডিং। আমরা যেগুলো করছিলাম দেখো, আমাদের ক্যালকুলাসে কিন্তু শুধুমাত্র 40 মার্কের পরীক্ষা, তাই ক্যালকুলাসের থেকে আমাদের ফান্ডামেন্টালকে বেশি সিরিয়াস নিতে হবে। আর ক্যালকুলাস খুব বেশি অঙ্ক করতে হবে না, আমরা টপিক টপিক যেগুলো করবো অধ্যায় ভিত্তিক। আমরা কি করছিলাম? ফাংশনের সীমা করছিলাম, তারপরে ডোমেন, রেঞ্জ করছিলাম। লেখা দেখা যায়, বোঝা যায়? ফাংশনের সীমা, ডোমেন, রেঞ্জ, তারপরে আর কি পড়ছিলাম? অবিচ্ছিন্নতা না, অবিচ্ছিন্নতা। তারপর পড়ছিলাম হচ্ছে বিচ্ছিন্নতা, বিচ্ছিন্নতা। তারপরে পড়ছিলাম হচ্ছে অন্তরীকরণ যোগ্যতা, অন্তরীকরণ যোগ্যতা। এখন খ বিভাগের জন্য আর একটা টপিক আমাদের পড়তে হবে হচ্ছে মূল নিয়মে অন্তরজ নির্ণয়। এটা প্রশ্ন আসে, মূল নিয়মে অন্তরজ। হ্যাঁ, কেন ক্লাস করো নাই? ও আচ্ছা, না না, এটা অনেকগুলো ক্লাস তোমার মনে হলো, অনেকগুলো না। এটা ছিল আমাদের প্রথম অধ্যায়ে। এটা ফাংশনের সীমা, ডোমেন, রেঞ্জ আমরা নির্ণয় করা শিখছিলাম কয়েকটা উদাহরণ দিয়ে। অবিচ্ছিন্নতা, বিচ্ছিন্ন, অন্তরীকরণ যোগ্যতা মিলে একটা ক্লাস, দুইটা মনে ক্লাস হয়েছে, আর আজকে একটা, এই তিনটা। মানে আমরা শুধু হচ্ছে ক্যালকুলাসের যে টপিকগুলো থেকে আমাদের প্রশ্ন আসে, আমরা শুধুমাত্র সেই অঙ্কগুলো করব। যেগুলো থেকে আসে না শুধু শুধু ওগুলো করে তো আমাদের দরকার নেই। আর এমনি থেকেও চাকরির জন্য আমাদের এই বাস্তব, এই যে মানে আমরা যেগুলো পড়াশোনা করি, এগুলো থেকে দরকার লাগে কি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। এগুলো দিয়ে আমাদের সার্টিফিকেট নিতে হবে, এর বাইরে কিছুই না। এই যে আমরা ফিজিক্স, তারপরে হচ্ছে কেমিস্ট্রি যে বিক্রিয়াগুলো শিখি, তোমরা জীবনে কখনো তো হ্যান্ড ওয়াশে কেউ তৈরি করতে পারবো না। তো আমাদের রসায়ন করে কোনো লাভ আছে বলো, তাই না? আমরা শুধুমাত্র বিক্রিয়া চিনি, জানি, লিখতে পারি খাতায়, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল করতে পারি না।
তাহলে দেখো আমাদের এই একটা টপিক, এই একটা, আজকের একটা, এটা হচ্ছে 3টা। এই যে ফাংশনের সীমা আর ডোমেন রেঞ্জ, এখান থেকে আমার আসে হচ্ছে প্রশ্ন, কখনো গ বিভাগেও আসে আবার কখনো খ বিভাগেও আসে। অবিচ্ছিন্নতা, বিচ্ছিন্নতা, অন্তরীকরণ যোগ্যতা, এই 3টা টপিক মিলে একটা প্রশ্ন আসে। হয়তো বা কখন একটা সমীকরণ দিয়ে দিল, দিয়ে বললো যে হয় একটা বিচ্ছিন্নতা বা অবিচ্ছিন্নতা নির্ণয় করে এবং দেখাও যে এটি অন্তরীকরণ যোগ্যতাও। এই 3টা মিলে একটা প্রশ্ন আসে। আর মূল নিয়মে অন্তরাস, এখানে একটা প্রশ্ন আসে। তো এখানে আমি একটা তোমাদের উদাহরণ দেখাবো, একটা উদাহরণ দেখালে ওই নিয়মে বাকি সবগুলো। তাহলে আজকে আমরা মূল নিয়মে অন্তরস শিখবো। তো দেখো তো এটা কত নম্বর অধ্যায়ের মূল নিয়মে অন্তরস নির্ণয়। অন্ধকারের মধ্যে এখন আমি বই খুঁজতে পারবো না, কোথায় যে আসছে তোমরা একটু দেখে নাও। তিন অধ্যায়, চ্যাপ্টার 3, তাই না? চ্যাপ্টার 3, তার মানে আমরা 1 অধ্যায় 2 অধ্যায় করছি, আজকে 3 অধ্যায়। তো দেখো এই অধ্যায় করানোর জন্য আমাদের সর্বপ্রথম কিছু সূত্র দরকার। আর সূত্রের আগে আমরা জানি যে আমাদের পড়াটার নাম কি ছিল, মূল নিয়মে অন্তরস কি। তাহলে আমাদের আগে মূল নিয়মে অন্তরসটা কি আমরা সেটা জানি, কারণ আমরা প্রত্যেকটা ম্যাথ ক্লাস করার আগে আমরা আগে যেটা সাবজেক্ট যে নামে শুরু আমরা সেই সংখ্যাটা পড়ে নিই, যাতে আমাদের পূর্ব অভিজ্ঞতাটা চলে আসে। তো দেখো মূল নিয়মে অন্তরীকরণ কাকে বলে। মূল নিয়মে, হ্যাঁ বলো। আচ্ছা, কেন তোমার ফোনের সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখি আজ কয়টা ক্লাসে নেওয়া যায়, কি যে ফোনের সমস্যা। আর তোমাদের কি গ্রামের বাসা কারে যেতে হবে ঈদের জন্য? কবে থেকে বন্ধ নিবা? তাহলে কারো তো এক্সট্রা বন্ধ লাগতেছে না, না? তাহলে হচ্ছে বৃহস্পতিবার অফ ডে, ঈদ মনে হয় রবিবারে, না? তাহলে বৃহস্পতিবার ক্লাসে অফ, ঈদের পর রবিবার সোমবার বা মঙ্গলবার থেকে স্টার্ট করি আবার, যেহেতু টাইম কম। আর যদি মনে হয় যে এখন যেভাবে আমরা সাজেশন কমপ্লিট করতেছি এর মধ্যে যদি হুট করে পরীক্ষার রেজাল্ট দিয়ে দেয়, তাহলে তোমাদের একই দিনে সব ক্লাস করবে, কারণ আমাদের সিলেবাসটা তো কমপ্লিট করতে হবে, তাই না? চেষ্টা করবো। আর তোমাদের হচ্ছে সাজেশন আমরা তৈরি করতেছি, পেয়ে যাবে। কয়টা করে ব্রিফ করবে? একটা করে চ্যাপ্টার না, একটা করে সাবজেক্টে কয়টা করে ব্রিফ করতে চাও? যদি 10-এ 10 কমন পেতে চাও, ব্রিফ 10-এ যদি 10 কমন পেতে চাও, তাহলে তোমাদের 70-80 পর্যন্ত ব্রিফ করলেই এনাফ। আর যদি মনে করো 10-এর মধ্যে 5 বা 8টা করতে চাও, তাহলে 40-50টা করতে হবে। এবং তোমরা কীরকমটা চাও, সিজিপিএ 3 পয়েন্ট নাকি কোনো মতে পাস? তাহলে আমরা সব ধরনের সাজেশন তৈরি করবো। তাহলে ৭৭ আর ৮০টা প্রশ্ন পড়া কি খুব কঠিন? হ্যাঁ, বুঝি নাই। দাঁড়াও আমি একটু ব্যস্ত আছি, দাঁড়াও অ্যাড করে নিচ্ছি। এখন বলো কি বললাম মোহাম্মদ? সিজিপিএ 4, সেটা তো ভাগ্যের ব্যাপার। যদি তুমি ভালো করে পড়ো, সবগুলোতে লেটার আনো, তাহলে অবশ্যই পাবে, কেন পাবে না? তাহলে ভালো করে পড়াশোনা করো, তাহলে যে টেনে পাস এগুলো চিন্তা ভাবনা করো না। সবসময় একটু সাজেশনটাকে বড় করার চেষ্টা করো, বোর্ড প্রশ্ন সব কমপ্লিট করো। সায়েন্সে শুধু বোর্ড পড়লে কমন পড়ে, শুধুমাত্র যেগুলোতে বোর্ডে কমন আসে না সেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রিতে একটু বোর্ডের বাইরেও পড়তে হয়। আর জৈব রসায়ন একটু শব্দ হচ্ছে, জৈব রসায়ন তোমরা শুধু বোর্ড প্রশ্ন পড়বে, জৈব রসায়নে হুবহু বোর্ড প্রশ্ন আসে। আর ফিজিক্স হুবহু বোর্ড প্রশ্ন আসে। হ্যাঁ, বুঝে না, বোর্ড 2013 থেকে 13। আর আরো যদি কেউ আগে, সর্বপ্রথম 2013 থেকে এদিকে যত পর্যন্ত আছে 2000, তোমাদের যত পর্যন্ত পড়তে হবে 19 নাকি 20 কমপ্লিট করবে। আর যদি কেউ এর থেকে বেশি পড়তে চাও, তাহলে 2010 থেকে পড়তে পারো, সমস্যা নেই। কিন্তু 2013 থেকে পড়লে অনেকটাই কমন পাওয়া যায়, সিজিপিএ 3 পয়েন্ট আশা করা যায়। তো দেখো মূল নিয়মে অন্তরস, অনেক গল্প করলাম, যে কোনো সময় আবার ফোন অফ হয়ে যেতে পারে।
y সমান f of x ফাংশনের অন্তরক সহগ বা অন্তরক নির্ণয় করার পদ্ধতিকে মূল নিয়মে অন্তরীকরণ বলে। মূল নিয়মে অন্তরীকরণ বা শুধু অন্তরীকরণ বলে। মূল নিয়মে অন্তরীকরণ। এই অধ্যায়ে আবার একটা সুবিধা, একটা অঙ্ক করলে আমরা সব অঙ্ক করতে পারবো। অন্তরীকরণ বলে। এখন লেখা প্রয়োজনীয় সূত্রাবলী। লেখা বোঝা যাচ্ছে তো, তাই না? d/dx একটু ফাস্ট তোমরা লেখো, এগুলো তো বোঝার কিছু না, এগুলো শুধু তোমাদের নোট দিচ্ছি। a/x ax into ln a d/dx sin x কে বলা হয় cos x d/dx cos x কে বলা হয় minus sin x d/dx tan x d/dx cot x d/dx sec x d/dx cosec x tan x equal to sec square x cot x equal to minus cosec square x cosec square x sec x equal to sec x tan x sec x tan x cosec x equal to minus cosec x into cot x d/dx সমান uv সূত্র। u কে রেখে v কে ডিফারেন্সিয়াল d/dx by v প্লাস v কে রেখে u কে ডিফারেন্সিয়াল। এটা গেল গুণ অবস্থায়। তারপরে যদি হয় ভাগ অবস্থায়, তখন কি করবো? d/dx u/v সমান v d/dx u মাইনাস e কে রেখে v কে করবো, নিচে হবে v স্কয়ার d/dx uv d/dx uv d/dx v ln u উঠানো হয়েছে। যাক, কারেন্ট আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলো। আমি তো তোমাদের বোর্ড কোশ্চেনগুলোই করাই। আমি বোর্ড একটা করে অধ্যায় কিন্তু অনেকগুলো করে প্রশ্ন করতে হয়। তুমি জৈব রসায়নের কথা বলতেছো না? আজকে আমি দেখলাম আমাদের সাজেশনে জৈব রসায়নে খ বিভাগের জন্য তোমাদের মোট 37টা প্রশ্ন করতে হবে।
আমাদের তো সাজেশন এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তবে আমি যে ক্লাসগুলো নিই না তোমাদের, এগুলো সব কিন্তু বোর্ডের প্রশ্ন। বোর্ডের প্রশ্নগুলো আমি তোমাদের করাই, কেননা এমনি থেকে শুধু বই দেখে টপিক করে আমার লাভ নাই, কারণ আমিও তো কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছি, আমিও তো জানি যে কেমিস্ট্রিতে কী কী প্রশ্ন আসে। এই কারণে আমি তোমাদের বোর্ড প্রশ্ন পড়াই, যেগুলো টপিক বারবার প্রশ্নগুলো আসছে, রিপিট করছে, সেই প্রশ্নগুলো আমি তোমাদের সলভ করে দিই। আবার ওই প্রশ্নের সঙ্গে ধারাবাহিকভাবে বাকি অন্য প্রশ্নগুলো থাকে। আর আমি তোমাদের বলছি পড়তে পড়তে তোমরা যেটা বুঝবো না নক করবে। আর জৈব রসায়নে তোমাদের ক্লাস, আজকে জৈব রসায়ন ক্লাস আছে না? আচ্ছা, আমি তোমাদের হচ্ছে জৈব রসায়নে চ্যাপ্টার মনে হয় 7 কি 8টা, 7-8টা চ্যাপ্টার মনে হয়। আমি তোমাদের টপিকগুলো লিখে দিব যে ওই 7 থেকে 8টা চ্যাপ্টারে কী কী টপিকের ক্লাস মানে প্রশ্ন আছে, আমি ওই টপিকগুলো তোমাদের লিখে দিব। শুধুমাত্র তোমরা ওই টপিকের প্রশ্নগুলোই পড়বে। আগে এই ক্লাসটা করো, নেক্সট কয়টা ক্লাস আছে? এটা পরে তো ক্লাস আছে না অর্গানিক? হ্যাঁ, তাহলে এটার পরে ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করবো। তোমাদের এটা উঠানো হয়েছে? আচ্ছা আচ্ছা, এখন আমরা অঙ্কে চলে যাব। অঙ্কের জন্য আবার আমরা কিছু একটা শর্ত লিখে রাখি, তাহলে আমাদের মনে থাকবে। মূল নিয়মে অন্তরজ করার জন্য আমাদের মোটামুটি 3টা ধাপ অনুসরণ করতে হবে মূল নিয়মে। এখন কখনো কখনো মূল নিয়মে না থেকে আবার থেকে সংজ্ঞার সাহায্যে এরকমও থাকতে পারে। মূল নিয়মে অন্তরজ নির্ণয়ে ধাপ। এক নাম্বারটা হচ্ছে এফ অফ এক্স ধরে নিতে হবে। আমরা কিন্তু এইভাবে এখন নেক্সট অঙ্কটা করব। প্রথমে আমরা কি করব? এফ অফ এক্স ধরে নিব। তারপর হচ্ছে 2 নম্বর ধাপটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ ধরে নিব। এফ অফ এক্স প্লাস এইচ ধরে নিব। তারপর হচ্ছে 3 নম্বর ধাপ ডি বাই ডিএক্স এফ অফ এক্স সূত্র ফেলাবো আর কি। এফ অফ এক্স সমান লিমিট h টেন্ডস টু 0 is f of x plus h minus f of x। এই সূত্রটা সবাই আমরা জানি, অন্তরীকরণের সূত্র। মান বসে সমাধান করব, মান বসে সমাধান করব। দেখো, এখন আমরা অঙ্কে চলে যাব। উপরটা মিশে দিচ্ছি আমি। তোমরা একটা আমার সঙ্গে কথা বলিও, হ্যাঁ? আমার শরীরটা ভালো না, এমনি থেকে আমার অনেক জ্বর। নিয়মে লন cos x এর অন্তরক সহগ নির্ণয় করো। এটা আমার প্রশ্ন। এখন আমরা সমাধানে যাই। সমাধান মনে করি এটা আমরা মনে করি y সমান f of x সমান হচ্ছে ln cos x। প্রথমে শর্তটা কি ছিল? আমাকে f of x ধরে নিতে হবে। আমি f of x ধরে নিয়েছি। তারপর দ্বিতীয় শর্ত কি ছিল? f of x plus h। এখন f of x plus ধরব, তাহলে f of x plus h সমান ln
x প্লাস এইচ। তারপরে সংখ্যাটা ছিল সূত্র ফেলাতে, তাহলে এখন অন্তরক সহগের সংজ্ঞা হতে পাই, এখন অন্তরক সহগের সংজ্ঞা হতে পাই dy by dx limit h tends to 0 f of x plus h minus f of x divided h, and the limit ln cos x plus h minus ln cos x divided h, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন ধরি cos x সমান হচ্ছে z, 3 নম্বর সমীকরণ। cos x plus h সমান হচ্ছে z plus k, হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন 3 নম্বর আর 2 নম্বর বিয়োগ করে পাই cos x plus h minus cos x, এটা হচ্ছে z plus k minus z, az কাটা যাবে, তারপর হচ্ছে শুধু k। অর্থাৎ k সমান হবে কি cos x plus h minus cos x, যদি h tends to 0 হয় তাহলে k tends to 0 হবে। এ পর্যন্ত লেখা হয়েছে সবার? লেখা হচ্ছে সবার? আচ্ছা, এটাকে লেখা এখন লিমিট k টেন্ডস টু 0 ln z plus k minus ln z by k into k by h, also limit k tends to 0 1 by k ln z plus k divided z into limit k tends to 0 cos x plus h minus cos
x divided h. Limit k tends to 0 1 by k ln এখান থেকে এখন z কমন নিল 1 plus k by z divided z limit x tends to 0 যেটা এখানে জায়গা নেই আমি এই উপরে জিনিসটা এখন নিচে লিখব কোনটা দেখা যায় না দেখা যায় এখন এখন শেষে বলতে কোনটা 2h z কমন মানে কোন পাশে আমাকে বলো এই পাশে নাকি এই পাশে এই পাশে এই পাশে কোন লাইন z কমন নিলাম এখান থেকে এখানে হ্যাঁ তারপর ডিভাইডেড z লিমিট h টেন্ডস টু 0 তারপরে কিছু লিখিনি ওখানে জায়গা নেই দেখে আমি নিচে আসছি ওখানে ডট ডট দিচ্ছি তোমরা ওখান দিয়ে ওই লাইনটা ওভাবে লিখবা আমি নিচে যেটা লিখবো সেটা ওই লাইন বরাবরই হবে বুঝছো আচ্ছা sin x plus h plus x divided 2 sin x minus h minus x divided 2 divided h এটা কিন্তু এই যে এখানে লিখবা লিমিটেড পর এই লাইনটা লিখবা সমান লিমিট k tends to 0 1 by k by z minus k square by 2z square plus dot dot limit x tends to 0 2 sin 2x plus h divided 2 sin minus h by x minus x by 2 হবে এখানে minus h by 2 নিচে ছিল h divided of h এই পর্যন্ত উঠানো হয়েছে তোমাদের তাহলে এই পর্যন্ত বুঝাই দিব এখন মনে হয় স্ক্রিন ক্লিয়ার দেখা যায় না ফোন চার্জে ছিল তো
ক্লিয়ার না এখন? তাহলে তাহলে দেখো এখন মূল নিয়মে লন কস এক্স এর অন্তরক সহগ নির্ণয় করো। এখানে আমার লন কস এক্স না থেকে যদি লন সাইন এক্স এর অন্তরক সহগ নির্ণয় করতে বলতো, সেম একই ভাষায় থাকতো, শুধু যেখানে কস কস রয়েছে ওখানে শুধু সাইন হতো, আর এখানে গিয়ে যে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স হতো, তখন সাইনের সূত্রটা এখানে শুধু বসতো, যেখানে কসের সূত্র বসছে এখানে যায় সাইনের সূত্র বসতো। তো দেখো এখন এদিকে আমাদের শর্ত কি ছিল? তিনটা। প্রথম শর্তটা ছিল এফ অফ এক্স ধরে নিব, তাই প্রথমে মনে করি ওয়াই সমান এফ অফ এক্স সমান যেটা দেওয়া ছিল এটা ধরে নিয়েছি। তারপর দ্বিতীয় শর্ত ছিল কি এফ অফ এক্স প্লাস এইচ ধরে নিতে হয়, তারপর আমি এখানে এফ অফ এক্স প্লাস এইচ ধরে নিয়েছি। তারপরে আমাকে কি বলেছিল তৃতীয় সূত্র একটা সূত্রে ফেলে মান বসাতে হবে। তারপরে আমি এখানে কি লিখছি, এখন অন্তরক সহগের সংজ্ঞা হতে পাই ডিওয়াই বাই ডিএক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0, যেহেতু এটা এইচ এর লিমিট তাই এখানে হবে এইচ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। এই সূত্রটা তো আমরা সবাই জানি। তারপরে এখানে দেখো যেরকম লিমিট ছিল তেমনই লিখলাম। এখন এই জায়গাটা দেখো এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ এর মান কোনটা? এই যে লন কস এক্স প্লাস এইচ, তাহলে লন কস এক্স প্লাস এইচ লিখলাম। তারপরে দেখো এফ অফ এক্স এর মান কোনটা? এই যে লন কস এক্স, তারপরে মান বসালাম, আর লিমিট এইচ ছিল এইচ। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, তারপরে এখন নিচে দেখো এখানে কসটা নাই, লনের সঙ্গে কস, এই কস সমান ধরলাম আমি জেড, আর এখানে কস এক্স প্লাস এইচ ধরেছি হচ্ছে জেড প্লাস কে। তারপরে এই 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ আমি বিয়োগ করছি, 3 থেকে 2 বিয়োগ করছি, তাহলে 3টা আমার কোনটা? এইটা cos x plus h মাইনাস, হ্যাঁ তোমরা যদি অন্য কিছু ধরো তাহলে তোমাদের যেখানে যেখানে মানগুলো আসবে অন্য অন্য আসবে, কিন্তু কাটাকাটি তো যাবেই, তাই না? ধরতে পারো, সমস্যা নেই। ইংরেজি বর্ণমালা যে কোনো ওয়ার্ড তোমরা ধরতে পারবা, সমস্যা নেই। শুধুমাত্র x ধরতে পারবা না, কেননা এখানে আমার x দেওয়া আছে। তুমি যদি x এখানেও ধরো আবার x, তাহলে কখনো x কাটা যাবে না, ঠিক আছে? তারপরে দেখো এখানে কি ধরলাম, cos x সমান ধরলাম z, আর এখানে cos x প্লাস সমান ধরলাম হচ্ছে z প্লাস k। এখন এই 3 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণকে আমি বিয়োগ করলাম, তাহলে বিয়োগ করলে আমার এটা আর এটা বিয়োগ, এই পাশের আর এই পাশের অংশটুকু বিয়োগ, এটা আর এটা আমার কাটাকাটি যায় না, তাহলে এটা যেমন ছিল তেমনই রাখবো। এখানে দেখো মাইনাস জেড, এখানে প্লাস জেড, তাহলে প্লাস মাইনাসে কাটা দিলাম, থাকে শুধু কে। তাহলে কে সমান আমার হচ্ছে এই মানটা, তাহলে কে এর মান হচ্ছে আমার cos x plus h minus cos x। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত সমস্ত অঙ্কে সেম, এই অধ্যায়ে যত অঙ্ক আছে সমস্ত ভাষা সেম। শুধু যদি লন cos x এর অন্তরক সহগ নির্ণয় না করে যদি বলা হয় লন tan x এর অন্তরক সহগ নির্ণয় কর, তাহলে শুধুমাত্র এই যে cos x এর জায়গায় tan হতো, এখানে cos x এর জায়গায় tan হতো, বাকি সব ধরে নেওয়া সব সেম, একই মতো সব। তারপরে এখন দেখো যদি h টেন্ডস টু 0 হয়, যেহেতু আমাদের লিমিটটা কি h টেন্ডস টু, তাহলে যদি h টেন্ডস টু 0 হয় তাহলে আমরা বলতে পারি k টেন্ডস টু 0 হবে। কেন হবে আর এই শর্তটা কেন লিখলাম? এখানে দেখো এখানে লিমিট k টেন্ডস টু 0 নিয়েছিলাম, কিন্তু আমাদের সূত্রে দেখো এখানে লিমিট আমার কি ছিল? h টেন্ডস টু 0, তাহলে আমি h টেন্ডস টু 0 না নিয়ে কেন k টেন্ডস টু 0 নিলাম? যেহেতু আমি এখানে k টেন্ডস টু 0 নিয়েছি, আবার এখানে একটা k নিয়েছি, তাই এই k কে আবার এখানে লিখছি, তাহলে k কে কাটা যাবে, h থাকবে। আর এখানে যেহেতু h টেন্ডস টু 0 মানে যায়, k টেন্ডস টু 0 মানে ওই একই কথা, তাই এটার কোনো সেন্স নাই। আর এখানে যেহেতু একটা k বেশি লিখেছি, এখানে একটা k গুণ দিয়েছি, তাহলে এটা কাটাকাটি করলে k কে কাটা যায়, আর h নিচে থাকে, এই h আবার এখানেই থাকবে। ক্লিয়ার? আচ্ছা দাঁড়াও বলতেছি। এখানে দেখো আমার কথা কি ছিল, h টেন্ডস টু যদি 0 হয় তাহলে k টেন্ডস টু 0 হবে, তাই না? তাহলে এখানে আমার লিমিট হওয়ার কথা ছিল কি h টেন্ডস টু 0, কিন্তু আমি এখানে কথা আছে আমার h টেন্ডস টু 0 যায়, k টেন্ডস টু 0 যায়, তাই আমি h টেন্ডস টু 0 না দিয়ে এখানে k টেন্ডস টু 0 লিখলাম। এটা বুঝছো তো? তারপরে এখানে আমার থাকার কথা ছিল কি h, কিন্তু আমি এখানে দিয়েছি কি k, যেহেতু এখানে আমি k দিয়েছি তাই এখানে আমি একটা k ইনটু দিয়েছি। দেখো তাহলে এই k আর এই k কাটলে আর এই নিচের h-টা গিয়ে এই নিচেই থাকে না, তাহলে সেম ওই h লিমিটই থাকলো, তাই না? এই যে এখানে
এই যে এখানে যে জেড প্লাস কে ধরছো না, এখানে যদি তুমি জেড প্লাস কে না ধরে জেড প্লাস ডাব্লিউ ধরতা, তাহলে তুমি এখানে শতটা লিখতে হতো, তাহলে ডাব্লিউ সমান 0, তাহলে এখানে হতো তোমার ডাব্লিউ সমান 0, এখানে তোমার ডাব্লিউ নিতে হতো, এখানে তোমার ডাব্লিউ, তাহলে ডাব্লিউ ডাব্লিউ কাটা হলো, এই যে এসে একই, শুধু কে জায়গায় গিয়ে ওইটা বসতো। বললাম তো তোমরা কি ধরবে ধরো, সেটা তোমাদের বিষয়, কিন্তু শুধু হচ্ছে যেটা প্রমাণ করতে বলবে যদি এখানে এক্স দেওয়া থাকে তাহলে এখানে ওই মানটা শুধু নিবা না। আর এখানে কেন বইয়ে বারবার কে ধরা আছে জানো, যেহেতু আমাদের লিমিটে আমরা জানি দুইটা লিমিট ব্যবহার হয়, একটা h টেন্ডস টু 0, একটা k টেন্ডস টু 0, তাই কে ব্যবহার করাটা বেশি বেটার মনে হয়। কে ছিল, এখানে ছিল k বাই h, এখান থেকে ক্লিয়ার। তারপরে এখন দেখো এখানে লিমিট যেমন ছিল তেমনই রাখলাম। এখন এটা আমি কিভাবে করছি, নিচেরটা দেখো, নিচে একটা কে আছে না, এই যে এখানে একটা কে আছে না, এই কেটাকে আমি এদিকে কমন নিলাম, 1/k করলাম, এখানে ভাগ আছে, এটাকে যদি এদিকে নিয়ে আসো তাহলে 1/k হবে না, কারণ এটাকে যদি নিচে নামাই, ইনটুটার নিচে নামাই, তাহলে এটার উপরে একটা 1 আছে। জিনিসটা দেখো এরকম, ln z প্লাস কে মাইনাস ln z বাই কে, জিনিসটা এরকম আছে। এখন এটা যদি আমি করি হচ্ছে কে, এখানে থাকছে হচ্ছে গুণ অবস্থায় থাকতেছে ln z প্লাস কে মাইনাস ln z, এইটুকু আমি নিচে নামালাম, আবার এটা একের সাথে গুণ হয়ে গেলে এটা আবার উপরে গেল, তাহলে উপরের অংশটুকুই হলো না, তাই এখানে আমি 1/k করলাম, আর এটা যেটা ছিল এটা থেকে যাবে। এখন ওইটাকে সূত্রে ফেলাবো, এখন ওটা কিরকম সূত্রে পড়ছে দেখো, এখানে ln z প্লাস কে, একটা আছে আমার ln z প্লাস কে, আর একটা আছে আমার হচ্ছে মাইনাস ln z। তাহলে দেখো এখানে ln a আর মাইনাস ln b, মনে করি এই অংশটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে ln a ln b, তাহলে আমরা সূচক আর লগারিদমের সূত্র থেকে আমরা কি জানি, ln a বাই b মানে হচ্ছে ln a মাইনাস ln b, ln a মাইনাস ln b বা ln a মাইনাস b যেটা বলতে পারো। তাহলে এখন আমি সেই সূত্রটা এখানে ফেলালাম, যেহেতু এখানে আমার কি অবস্থা আছে, বিয়োগ অবস্থায়, তাহলে আমার এটা কি হবে, ভাগ হবে, আর যদি এখানে থাকতো যোগ তাহলে হতো আমার কি গুণ, তাই না, যেহেতু আমার এটা বিয়োগ আছে তাই আমি এটা কি করলাম ভাগ, দুইটা লন ছিল, একটা লন হলো, এটাকে এ লিখলাম, এই যে বি নিচে ভাগ হয়ে আসলো, a বাই বি। ক্লিয়ার সূত্রটা? আচ্ছা, তারপরে এখন দেখো এখানে আমার লিমিট কি, এখানে আমার কি ছিল, k বাই h ছিল, তাই না, এখানে দেখো k বাই h ছিল, তাই এখানে আমার একটা নিচে h আসবে, যেহেতু k এখানে একটা h আসবে তাই আমি এখানে লিমিটটা দিব কি h টেন্ডস টু 0, যেহেতু আমি এখানে k লিখছিলাম তাই এখানে আমি লিমিটটা দিয়েছিলাম k টেন্ডস টু 0, তাই এখানে h, তাই এখানে লিমিটটা হবে h টেন্ডস টু 0। তারপর এই যে k দেখতেছ না উপরে, এই k এর মান আমরা কিন্তু নির্ণয় করেছিলাম, এই যে এখানে cos x plus h minus cos x, এই মানটা আমি এখানে বসালাম, আর এই যে এখানে নিচে h আছে না, নিচে h টা ভাগ অবস্থায় ছিল, ভাগ অবস্থায় রাখলাম, যেহেতু এখানে h তাই এখানে লিমিটটা হবে h। তারপরে দেখো লিমিট k টেন্ডস টু 0, 1/k যেমন ছিল তেমনই, এটা আবার ln যেমন ছিল, এখন এখান থেকে z কমন নিলে এখানে থাকে 1 k বাই z। হ্যাঁ বলো, এখানে দেখো, এখানে আমি যখন এই যে h টেন্ডস টু 0 মানে যায়, k টেন্ডস টু 0 মানেও তাই জানতাম, তখন আমি এখানে k টেন্ডস টু 0 বসিয়েছিলাম, এই কারণে আমি এখানে একটা k লিমিট নিয়েছি, যেহেতু এখানে k লিমিট নিয়েছিলাম তাই এখানে k ভাগ দিয়েছি, আর এখানে একটা k বেশি নিয়েছি, যেন কাটাকাটি করলে আবার h ঠিক তেমনই, যেহেতু দেখো এখানে আমার লিমিট হচ্ছে h টেন্ডস টু, লিমিটের আগে বাদ দাও, এখানে আমার k এর মানটা বসালাম আমি, তারপরে এখানে k নিচে কি আছে, h ভাগ অবস্থায় আছে, তারপর ভাগ অবস্থায় আমি h লিখলাম, তাহলে এখানে যেহেতু আমার h আছে তাই এখানে লিমিটটা হবে আমার h টেন্ডস টু 0, যদি ওখানে k আসতো তাহলে ওখানে লিমিট হতো k টেন্ডস টু 0, বুঝছো? আচ্ছা, তারপরে এটা যেমন ছিল এটা তেমনই, তারপরে এখানে ln, এখানে z ছিল না, এখান থেকে z কমন নিয়েছি, তারপর z কমন নিলে এখান থেকে 1, এখানে হয় k বাই z, আর নিচে z যেমন ছিল তেমন, তারপর লিমিট h টেন্ডস টু 0। এখন দেখো এটা cos, এটা একটা সূত্র পড়ছে দেখো, cos x plus h minus cos x, এটা হচ্ছে c, আর এটাকে ধরা হচ্ছে d, মানে x plus h হচ্ছে c আর হচ্ছে শুধু x টা হচ্ছে d, তাহলে এটা cos c minus cos d সূত্র পড়তেছে না, তো cos c minus cos d সূত্র আমরা কি জানি, 2 sin c plus d divided 2
সাইন ডি মাইনাস সি ডিভাইডেড 2। এটা আমরা সূত্র জানি না, cos c মাইনাস cos d সূত্র। এটা লিখে রাখবা, না হলে তো অঙ্ক বুঝতে পারবে না। cos c মাইনাস cos d সূত্র এটা। যখন যে লাইনে যে সূত্র পড়ছে তোমরা সেই লাইনে সেই সূত্রটা সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে লিখে রাখবা। যেমন এই যে এখানে একটা সূত্র পড়ছে লনের, এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে সূত্রটা লিখবা। তারপরে এখানে একটা সূত্র পড়ছে cos c মাইনাস cos d, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবা। তাহলে শিক্ষকের বুঝতে সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। উঠাই নিছো? উঠাই নিছো তোমরা? আচ্ছা উঠাই না, সূত্রটা উঠাই নিয়ে বলো। নুপুর ক্লাসে কথা বলে না। কোন লাইনটা? এই সূত্রটা এই যে এখানে দেখো, cos x plus h minus cos x, x plus h কে ধরো c আর x কে মনে করো d, তাহলে cos c minus cos d সূত্র। তাহলে cos c minus cos d সূত্র হচ্ছে 2 sin c plus d divided 2 sin d minus c divided 2। তাহলে c জায়গায় হবে হচ্ছে cos plus x এর মান, d জায়গায় হবে x এর মান। মানগুলো বসাইছি দেখো, 2 sin c plus d, তাহলে c মান কোনটা? x plus h, এই যে x plus h plus d মান কোনটা হচ্ছে এই x, তাহলে d মান বসালাম। তারপর হচ্ছে আবার কি সূত্রে sin বসালাম। তারপর d মাইনাস c, তাহলে d কোনটা আমার? এই x, তাহলে x মাইনাস x প্লাস h, তাহলে প্লাস ছিল মাইনাস হবে, প্লাস ছিল মাইনাস হবে। তারপরে সূত্রে 2 আর নিচে যেহেতু h ছিল তাই নিচে h। ক্লিয়ার সূত্র বসাটা? আচ্ছা তারপরে দেখো এখানে লিমিট k টেন্ডস টু 0 যেমন ছিল তেমন, 1/k যেমন ছিল তেমন। এখন দেখো এখান থেকে এই অংশটুকু এখন খেয়াল করো, এই অংশটুকু, এখন এই অংশটুকু একটু সূত্র করছে। আমি সরাসরি কিন্তু শুধুমাত্র মেন যে জায়গায় সূত্র করছে এগুলো বোঝাতে পারতাম, কিন্তু আমি যদি তোমাদের ভেঙে ভেঙে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাহলে তোমরা বাকি অঙ্কগুলো একা একাই করতে পারবে। এই কারণে আমি প্রত্যেকটা লাইন তোমাদের ভেঙে ভেঙে দেখাই। হয়ে গেল আমার এই লাইনটা না। এখন এই লাইনটা কি সূত্র করছে দেখো, ln 1 plus x, এই সূত্র হচ্ছে x minus s square by 2 plus s cube by 3 plus dot dot dot। কিছুটা দ্বিপদী বিস্তৃতির মতো দেখো, তাই না? সূত্রটা কিছুটা দ্বিপদী বিস্তৃতি, ঠিক এখানে এরকমই দ্বিপদী বিস্তৃতির মতো একটা সূত্র করছে। এখানে দেখো ln এই যে 1 plus k by z, এই z কিন্তু কাটা যাবে, এই z কাটা, উপরে z নিচে zটা কাটা দাও। তাহলে এখানে আমার থাকতেছে কি ln 1 plus k by z। তাহলে এখানে 1টা হচ্ছে আমার কি 1 আর k by z টা হচ্ছে আমার x, তাই এটা আমার সূত্র করতেছে কি 1 plus x। সেম এই সূত্রটা করতেছে, তাহলে আমার এটা করবে না এই সূত্রটা। তাহলে এখানে আমি দেখি x কোনটা আমার, x হচ্ছে আমার k by z, তাহলে k by z লিখলাম। তারপর আমার সূত্র মাইনাস x স্কয়ার কোনটা আমার k by z, তাহলে এখানে সূত্র হয়ে যাবে কি k by 2z স্কয়ার। তারপর এটা হচ্ছে আমার কি x কিউব, প্লাস আছে প্লাস দিলাম, এখান থেকে ডট 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 দিতে পারো, সমস্যা নাই, আমাদের দুইটা রাশি হলেই হবে। সূত্রটা বুঝছো তাহলে তোমরা কিভাবে করলাম, নাকি আরেকবার বুঝাই দিব? হ্যালো, বুঝছো তোমরা নাকি আরেকবার বুঝাই দিব? আচ্ছা তাহলে এখানে দেখো এটা আমার কি দ্বিপদী বিস্তৃতির সূত্র হচ্ছে ln 1 plus x, এই সূত্রটা আমরা জানি। এখন এই সূত্রের মতো আমরা এটাকে বিবেচনা করব।
এখানে লন 1 প্লাস কে বাই জেড ছিল, 1টা হচ্ছে 1ই আর কে বাই জেডটা হচ্ছে এক্স, তাহলে এটা সূত্র হবে লন 1 প্লাস এক্স। তাহলে এখানে সূত্রে আমার শুধু এক্স 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 এর কথা আছে, তাহলে এক্স আমার কোনটা কে বাই জেড, এই পুরোটাই হচ্ছে আমার এক্স। তাহলে এখানে এক্স ছিল, এক্স মানে হচ্ছে কে বাই জেড, সূত্রে মাইনাস মাইনাস লিখলাম, তারপরে এখানে ছিল কি এক্স স্কয়ার বাই 2, তাহলে এক্স স্কয়ার, এক্স মানে হচ্ছে আমার কে বাই জেড, তাহলে কে বাই জেড এর উপর স্কয়ার হলে কে এর উপর একটা স্কয়ার, জেড এর উপর একটা স্কয়ার, আর এই যে 2 এখানে 2 থাকবে। তার কেননা এখানে শুধু এক্স এর উপর স্কয়ার কিন্তু 2 এর উপর স্কয়ার না, যদি এক্স বাই 2 পুরোটার উপর স্কয়ার থাকতো তাহলে এখানে 4 হতো, যেহেতু এখানে শুধু এক্স এর উপর স্কয়ার তাই এখানে শুধু কি হবে কে এর উপরে স্কয়ার আর হচ্ছে জেড এর উপর স্কয়ার, কারণ এক্স মানে হচ্ছে আমরা জানি কে বাই জেড, আর 2 এর উপর যেহেতু স্কয়ার নাই তাই 2 শুধু 2ই থাকবে। আবার যদি এখানে লিখতে চাও তাহলে এখানে সেম ওইভাবে লিখবে, এক্স এর উপর কিউ জেড এর উপর কিউ বাই 3 লেখা দরকার, আমাদের এই দুটো হলে হবে। ক্লিয়ার? সবাই বুঝছো? আর সেম অন্য অঙ্ক করতে গেলে এই এই একই লিখতে হবে, কোনো চেঞ্জ নাই। শুধুমাত্র সাইন সি সূত্র বসতেছে নাকি সাইন সি মানে সাইন ডি সূত্র বসতেছে নাকি cos সি মানে cos ডি সূত্র বসতেছে নাকি tan x প্লাস tan x এর সূত্র বসতেছে, জাস্ট এইটুকুই, এছাড়া কোনো কিছু চেঞ্জ না। তারপরে দেখো এটা আমরা লিখলাম না, এই লাইনটা আমার হয়ে গেল। এখন এখানে যেমন লিমিট h টেন্ডস টু ছিল তেমনি লিখলাম, তারপর 2 sin লিখলাম, এখানে x একটা x এখানে একটা x, দুটো x মানে হচ্ছে 2x, এখানে h ছিল h লিখলাম, এখানে 2 ছিল 2 লিখলাম, sin লিখলাম, x x কাটা যাবে, minus sin h by 2 by h by 2 গুণন লিমিট h tends to 0 sin 2 x plus h by 2 divided 2 1 by z into minus 1 into sin x plus 0 minus 1 by cos x into sin x minus sin x by cos x plus minus tan x, এটা হচ্ছে আমার অ্যান্সার। উঠে নিছ? উঠানো হয়েছে সবার? তাহলে এখন দেখো এখানে কি করছে আমি লাইনটা, এখানে লিমিট k টেন্ডস টু 0 ছিল, k টেন্ডস টু 0 রাখলাম, এখানে দেখো ভিতরে আমার এখানেও k আছে, এবার এখানে আমার k স্কয়ার আছে, তাহলে এখান থেকে আমি একটা k কমন নিলাম, তো এখান থেকে একটা k কমন নিলাম, এখানে k কমন নিলে এখানে k বাই z টা হয়ে যাবে কি 1 বাই z, তারপরে এখানে ছিল k স্কয়ার, তাহলে এখান থেকে একটা k কমন নিলে থাকবে শুধু একটা k বাই 2z স্কয়ার প্লাস ডট ডট যেমন ছিল তেমন। এখন এখানে ছিল লিমিট h টেন্ডস টু 0 লিখলাম, এখন দেখো এখানে 2 sin 2x প্লাস h ডিভাইডেড 2 আবার sin মাইনাস h ডিভাইডেড 2, পুরোটার নিচে আবার আমার কি আছে h আছে, তাহলে এটা আমার ছিল একটা লিমিটের মধ্যে, এখন এটাকে আমি ভেঙে দুইটা লিমিট করব, তাই আমি প্রথমটাকে ভাঙলাম লিমিট h টেন্ডস টু 0, শেষেরটাকে লিখলাম, ছোটটাকে আগে লিখলাম, sin মাইনাস এই যে এখানে h এর ভিতরে দেখো মাইনাস h বাই 2 ছিল, তাই মাইনাসটাকে আগে লিখলাম মাইনাস, তারপর লিখলাম sin, তারপর লিখলাম h বাই 2, আর এখানে দেখো h ছিল আর এই যে sin এর সামনে একটা 2 আছে, তাই এই দুটাকে আমি নিচে নিয়ে আসলাম, তাহলে কি হবে আমার h বাই 2 হবে। যে যেটাকে দুটো ভাগ করছি, একটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে এইটা, তাহলে যদি এইটা লিমিটটা শেষ করি তারপর আবার এটার সঙ্গে একটা লিমিট দিতে হবে, যেহেতু এটা পুরোটার সঙ্গে আমার লিমিট আছে, তারপর এখানে গুণ দিয়ে আবার এখানে লিমিটটা দিলাম, যেহেতু ভেঙে লিখবো তো গুণ দিলাম, তারপর এখানে লিখলাম sin, তারপর 2x প্লাস h বাই 2, তাহলে sin ছিল এখানে ছিল 2x প্লাস h ডিভাইডেড ছিল হচ্ছে আমার 2,
এখান থেকে যদি আমি 2 কমন নেই তাহলে হবে কি আমার x প্লাস h বাই x নিচে হবে 2, তাই না? ক্লিয়ার? এই ভাঙানোটা বুঝছো তো? পুরোটার সঙ্গে আমার লিমিটটা ছিল, একবার এটাকে দিলাম, একবার এই অংশের সঙ্গে ভাঙলাম, তারপরে জাস্ট শুধু কমন নিচ্ছি। কমনটা নিলাম কিভাবে, যে এখানে দেখে দিলাম। ক্লিয়ার? হ্যালো, ক্লিয়ার তোমাদের? সময় নেই কিন্তু, আর 6 মিনিট আছে, নেক্সট ক্লাস করব। আচ্ছা, তারপরে দেখো এখন এখানে কি করছি, কই ছিলাম, ও এখন দেখো এই কে কি যাবে, কাটা যাবে না, উপরে কে নিচে কে, কাটা দিলাম। কে এর মান যদি 0 হয় তাহলে এখন এটাও মানে 0 হবে, এটা হবে আবার 0, তাই এটা লেখার আমার দরকার নেই, তাহলে শুধু লিখলাম 1/z। কে এর মান যদি এখানে বসাতে তাহলে এটা 0 হয়ে যাবে, তো 1/z - 0 লেখার দরকার নেই, শুধু 1/z লিখলাম। তারপর এখানে দেখো এখানে আমার কি h টেন্ডস টু 0, তাহলে h এর জায়গায় আমার 0 হবে, তাহলে এখানে sin 0 ডিগ্রি হবে, 0 হবে, 0 এর মান হচ্ছে 1, তাহলে এখানে আমার হবে কি 1, আর যেহেতু এখানে যে সাইনের সঙ্গে মাইনাস আছে তাই এটা হবে -1। এখান থেকে আমার শেষ। এখন আমরা যাব লিমিট এখানে, এখানে আমার কি h এর মান 0, তাহলে h যেখানে যেখানে আছে ওখানে শুধু 0 হবে, তাহলে a2 কাটা, তাহলে এখানে আমার sin x x থাকবে, h/2 এর জায়গায় থাকবে 0/2, মানে হবে sin x + 0, আমি এটা এখানে লিখছি। তারপরে এখন দেখো এটা আমার কি হবে 1/z গুণ আছে -1, তার মানে কি হবে -1/z, তাহলে এখানে z সমান আমরা কি ধরছিলাম cos x সমান ধরছিলাম আমরা z, cos x সমান ধরছিলাম z, তাহলে z এর বদলে আমি লিখলাম cos x, আর এই যে এখানে মাইনাস ছিল -x, তাহলে -1/cos x গুণন এখানে আমার কি হবে তাহলে sin x + 0 মানে হচ্ছে sin x, আমি লিখলাম sin x, তারপর মাইনাস যেমন ছিল তেমন, এখানে sin x গুণ অবস্থায় আছে একের সঙ্গে, তাহলে সাইনটা যাবে উপরে, উপরে চলে গেল sin x, নিচে থাকলো cos x, sin বাই cos মানে আমরা জানি tan, মাইনাস ছিল মাইনাস, এটা আমার অ্যানসার। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আর বাকি যেগুলো আছে না, আমি তো শুধু লং কস করালাম, এই কস বাদে সাইন ট্যান সেক কস যা আছে সব একই নিয়মে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, মানে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আর নেক্সট ক্লাস হচ্ছে কি ক্লাস, অর্গানিক। অর্গানিকে কি তোমরা সবাই আসছো? মিশে দিলাম আমি, উঠানো হয়েছে তো না? কথা বলো একটু তোমরা। আচ্ছা, তোমরা হচ্ছে অর্গানিকে কি তোমরা সবাই আছো নাকি কেউ বাদ আছে বা কেউ নেই তোমাদের মধ্যে? তাহলে এই লিঙ্কে ক্লাস নেওয়া হবে। আছো কি কেউ? তোমরা বাদে কি আর কেউ আছে? আচ্ছা আমি দেখি, দাঁড়াও। অর্গানিক আমি এক এক করে নাম বলবো, তোমরা জাস্ট বলবে যে হ্যাঁ আমি আছি। নীলা আছে এখানে? আচ্ছা, রত্না আছো? রত্না আছো তুমি? না থাকলে তোমরা বলে দাও যে নেই। আচ্ছা, শিমু? শিমু? দুইজন, দুইজন কে কে?
আচ্ছা তোমরা দুইজনকে কেমন বুঝতেছি না, আমি তোমাদের বলতেছি তোমরা শুধু যারা আছো বলো আর যারা নাই বলো। নীলা আছে আর হচ্ছে তুমি হচ্ছে তাবাসসুম না, তাবাসসুম আছে, তাহলে এখানে নাই। রত্না তো হচ্ছে রত্না তো ফোনের প্রবলেম, রত্না মোহাম্মদ চলে গেছে না, ও তাহলে নাই। নীলা আছে, তুমি আছো, তাবাসসুম আছে, শিমু নেই, সংগ্রাম নেই, ওয়াসিম নেই, আর হচ্ছে জুবায়ের নেই। তো ক্লাসে ভিডিও নিবে তো ক্লাস করে না, তাহলে ওয়াসিনা আর হচ্ছে সংগ্রাম আর রত্না তো ক্লাস করতে পারবে না, ফোনের চার্জ নেই। ওদের আমি লিঙ্কটা দিয়ে দিই গ্রুপে, তোমরা দুজনে কল কেটো না, এখানে থাকো।